নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বেস্টি তোর দেহে। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বেস্টি তোর দেহে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। দরজাটা ঠাস করে বন্ধ করে রুদ্রনীল এগিয়ে যায় কৃষ্ণার দিকে। কৃষ্ণা দেয়ালে কোণ ঠাসা হয়ে চুপ করে বসে রয়েছে। কাছে এসে রুদ্র তার দাঁত দুটো বের করে বলে, তাহলে আজকের কিসিটা যেমন চেয়েছো তেমন করেছি। কালকে কিসি দিয়ে ফেরার পথে আমাকে বলে গেলে সত্যিটা সবাইকে বলে দিয়েছি। এখন কিন্তু সবটা আমার চাই, আর আজকেই চাই। তারপরে না হয় বিয়ে থাওয়াটা করবো। আপনি এতটা খারাপ কি করে হন স্যার? আপনাকে বাইরে থেকে তো দেখে দেখো এসব ভালো মানুষের পাঠ এখন আমাকে পড়াতে এসো না। হ্যাঁ। কৃষ্ণার বুকের ওপরের ওড়নাটা এক টান মেরে সরিয়ে ফেলে রুদ্রনীল। কৃষ্ণা দু হাত দিয়ে তার বুক দুটো ঢাকার চেষ্টা করে। রুদ্র বলে, অনেক হয়েছে, অনেক। তাছাড়া নীলার সঙ্গে আমার খুব একটা ইচ্ছেও ছিল না। মেয়েটা 12 ভাতারি। তুমি তো তাই নাও। তুমি টাটকা, সুন্দর, ফুলের মতো। তোমার মধু খেতে আমার যথেষ্ট ভালো লাগবে। আমায় ছেড়ে দিন। আমি 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 শুধু অজয়কেই ভালোবাসি। ওর জন্য আমি এত কিছু করেছি। রুদ্র ছুটে এসে ঠাস করে একটা চড় মারে কৃষ্ণার গালে। বলে, অসভ্য মেয়ে, আমাকে কি তুমি বিয়ে পেয়েছো? হ্যাঁ, তুরুপের তাস পেয়ে রীতিমতো আমাকে ফাঁসিয়ে না, আমি আজকে নেবই সবটা। বলে কৃষ্ণাকে জাপটে ধরে রুদ্রনীল এবং তার শরীরের সর্বস্বটুকু লুটে নেয় সে। প্রবল চিৎকারে, ক্রন্দনে নিজেকে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করে কৃষ্ণা, কিন্তু না, শেষ রক্ষা সে করতে পারে না। ঘণ্টাখানেক পর দরজা খুলে পাগলের মতো দৌড়তে শুরু করে কৃষ্ণা। তার চোখের জল আজ আর বাদ মানছে না। অজয় খবরটা জানিস কি? কৃষ্ণা, ওর খবর কেন? ওর কিচ্ছু আমি জানতে চাই না, কিচ্ছু না। শোন, আমার জীবন থেকে ওই সব চ্যাপ্টারগুলোকে আমি ডিলিট করে দিয়েছি। ওসব নিয়ে আমি এখন ভাববো না বাপন। আমাকে এখন আমার পড়াশোনার প্রতি। কিন্তু অজয় পরে পস্তাবি না তো? কিরে, আমরা আসার আগে স্যারের ঘরে আবার কে এলো কি জানি, বুঝতে পারছি না। দরজায় টোকা দে তো। স্যার। দরজা খোলার সঙ্গে সঙ্গেই নীলা বাইরে বেরিয়ে এলো। এ কি রে, তুই আমাদের সবার আগে স্যারের কাছে চলে এসেছিস? হ্যাঁ, স্যারের সঙ্গে একটা স্পেশাল ক্লাস ছিল। স্যার আমাকে স্পেশালি হোয়াটসঅ্যাপ করেছিল, তাই। বাবা নীলা, আজকাল রুদ্রনীল স্যারের সাথে তোর সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে না? বাজে কথা বলিস না। এতে সম্পর্কের ঘনিষ্ঠতার কি দেখলি? হ্যাঁ, স্যার আমাকে ডেকেছিল তাই এসেছি। ও বাবা, তাই নাকি? তা মাথার চুলগুলো খুলে এইভাবে এসেছিলি নাকি বাঁধা অবস্থাতেই? কথাটা বলে কৃষ্ণা, পামেলা, তিয়াশা, এরা প্রত্যেকে রুদ্রনীলের স্টুডেন্ট। পড়তে এসেছে ওরা। রুদ্রনীল আজকে বিকেল 5টা থেকে পড়াবে বলে গ্রুপে হোয়াটসঅ্যাপ করেছিল। 4:45 পৌঁছে গেছে ওরা 3 জন। দরজার কাছে আসতেই ওরা একজোড়া চটি দেখে বুঝতে পারে স্যারের ঘরে অলরেডি কোনো স্টুডেন্ট এসে বসে আছে। রুদ্রনীল কলেজের প্রফেসর। অবসর সময়ে স্টুডেন্টদেরকে একটু নোটসপত্রগুলো দেয়। সে ইংলিশ পড়ায়। এই স্টুডেন্টসরা প্রত্যেকে ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। স্যারের সাথে প্রত্যেকটা স্টুডেন্টের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। স্যারের বয়স 32-এর বেশি নয়। অল্প বয়সেই চাকরি পেয়ে গিয়েছেন, এখনও বিয়ে করেননি। কলেজ সংলগ্ন এই বাড়িটায় তিনি বাসা ভাড়া থাকেন। একতলা বাড়ি, অ্যাটাচ টয়লেট রয়েছে, রান্নাঘর আছে, আর আছে 2টো বেডরুম। একটায় উনি ঘুমন, আর একটা ঘরে বিছানাপত্র নেই,
সম্পূর্ণ ফাঁকা, দেয়ালে বিরাট বড় বোর্ড রাখা এবং রাখা রয়েছে কতগুলো বই টই একটা তাকের মধ্যে। ওইটা ওনার পড়ানোর জায়গা। এইখানে এসে পর্সা জমাতে খুব একটা বেশি দিন সময় লাগেনি রুদ্রনীলের, মাত্র 6 মাস। তার মধ্যেই ওর পৌরুষত্ব, সৌন্দর্যতা, উচ্চমান চরিত্র এবং ট্যালেন্ট সব দিয়ে এখানে রীতিমতো এখানকার যেই মাস্টারগুলো ছিল যারা প্রাইভেট টিউশনই করত তাদের ভাতটা পর্যন্ত মেরে দিয়েছে রুদ্রনীল। এতই ভালো সে ইংলিশ পড়ায়। ভালোর কাছে তো সবাই পড়তে যাবেই, বিশেষ করে সেই সমস্ত মাস্টারের কাছে যারা সরাসরি এইসবের সঙ্গে যুক্ত। এই জন্যেই তো আমাদের এলাকাতেও স্কুল শিক্ষকদের টিউশনি করা নিষিদ্ধ থাকলেও তারা গোপনে টিউশনি করে। ওইসব প্রসঙ্গ না হয় বাদ দিলাম, এইবার আসি গল্পের মূল দিকে। নীলা কলেজে মোটামুটি ভালোই ছাত্রী, তবে নীলার থেকেও 10 গুণ ভালো অজয়। সে টপ করে। অজয়ও পড়ে রুদ্রনীলের কাছে। প্রথম দিন এখানে ভর্তির ক্লাস যখন শুরু হয়েছিল তখনই নীলা অজয়কে দেখে এবং অজয় দেখে নীলাকে। প্রথম দর্শনেই দুজনের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায়। কৃষ্ণা, পামেলা, তিয়াশা এরা প্রত্যেকেই জানতো নীলা আর অজয়ের গোপন সম্পর্কটা। কিন্তু ইদানিং নীলা রুদ্রনীলের সঙ্গে একা একা দেখা সাক্ষাৎ করতে আসে, একা একা কলেজেও দেখা করে, ওদেরকে লাইব্রেরিতেও দেখা গিয়েছে মাঝে মধ্যে একা একা। কৃষ্ণা মনে মনে অজয়কে ভীষণ পছন্দ করে, কিন্তু ভালোবাসার কথাটা প্রকাশ করতে পারে না। কারণ পাগল ছেলেটা যখনই কৃষ্ণার সঙ্গে দেখা হয় তখনই জিজ্ঞেস করবে, কিরে তোর বান্ধবী কেমন আছে রে? কে? নীলা? তাছাড়া কে? জানিস ওকে না ভীষণ ভালোবেসে ফেলেছি প্রথম দিনের পর থেকেই। ওর ওই নীল শাড়িটা, কপালের নীল টিপ আর কি আর মাথার বড় বড় চুলগুলো, এই ওকে সবসময় চুল ওরকম করে বেঁধে রাখে। ওকে ছেড়ে ঘুরতে বলবি, খুব সুন্দর লাগে। তুই বলে দে না রে, তোর প্রেমিকা, তোর ভালোবাসা, শুধু শুধু আমাকে কেন ঢোকাচ্ছিস বলতো? তুইও তো ঘুরতে পারিস, তুইও কি কম সুন্দরী? কথাটা ভালো লেগেছিল কৃষ্ণার। কৃষ্ণার বরণ কালো, উচ্চতায় প্রায় 6 ফুট এর কাছাকাছি হবে। সকলের থেকে সে সমান লম্বা। অজয়ও কৃষ্ণার মতো প্রায় ঘাড়ে ঘাড়ে সমান, কিন্তু নীলা বেশ খাটো, 5 ফুট 1-2 হবে, কিন্তু গায়ের রংটা পরিষ্কার। আর শরীরটাও না খুব একটা মোটার দিকে নয়, ছিমছাম চেহারা, মাথার লম্বা লম্বা চুল। নীলা শাড়ি পরতে পছন্দ করে। কলেজে প্রথম দিন থেকেই কৃষ্ণা সেটা ফলো করেছে। কৃষ্ণার আবার ওসব পরতে ভালো লাগে না, কে সময় অপচয় করবে? তাছাড়া শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো কিনতেও তো বিস্তর খরচ, তার থেকে একটা কুর্তি আর প্যান্ট যথেষ্ট। কৃষ্ণা মাঝে মাঝে আয়নায় নিজের মুখশ্রীকে যখন দেখে তখন এই কালো বরণের জন্যে কষ্ট ভোগ করে। কিন্তু কি করা যাবে, এই রূপ তো আর ও ইচ্ছে করে নেয়নি, ঈশ্বর যা দিয়েছেন সেইটাই। কিন্তু ঈশ্বর কেন এরকম করলেন? কৃষ্ণার বর্দি দেখতে খুবই সুন্দরী, নাম অপরূপা। যেমন ফর্সা তেমন তার চোখ নাকের গড়ন, অথচ কৃষ্ণা সবার থেকে আলাদা। সে নাকি দেখতে তার ঠাকুরদার মতো হয়েছে। বল না নীলা, তোদের সম্পর্কটা? রুদ্রনীল স্যারের সাথে বোধহয় তোর কোনো ঘনিষ্ঠতা? দেখ তোরা পড়তে এসছিস পর, আমার নোটস না হয়ে গিয়েছে, আমি চললাম। দাঁড়া, মাথার ক্লিপটা আটকে যা, তুই তো খোলা চুলে থাকার মেয়ে নোস। শাড়ির পিন খুলে গেছে, আরও কত কি মনে হচ্ছে। তুই কি আমাকে সন্দেহ প্রকাশ করছিস কৃষ্ণা? বিষয়টা মনে হচ্ছে অজয়কে বলতে হবে। বলগে যা, অজয় কি আমার বয়ফ্রেন্ড নাকি? ও বাবা, অজয় যে তোকে ভালোবাসে সারা কলেজ জানে, আর তুমি জানো না? কথাটা হেসে বলল তিয়াশা। চট করে নীলার মাথা গরম হয়ে যায়। সে বলে, শোন, যেখানে আমার প্রফিট আমি সেখানে কাজ করতে ভালোবাসি। স্যারের সাথে আমাকে থাকতে হবে, ওঠা বসাও করতে হবে। তার একটাই কারণ, বছরান্তে ওই নোটসগুলো স্যার আমাকে তোদের থেকে বেশি গুরুত্ব করে দেয়, আর আমাকে আলাদা দেয়, যাতে সেগুলো পড়ে আমি বেশি ভালো রেজাল্ট করতে পারি। কৃষ্ণা কথাটা শুনে থ মেরে গিয়েছিল। বলেছিল, তার মানে তোকে দেওয়া নোটস আর আমাদের দেওয়া নোটসের মধ্যে পার্থক্য আছে? বিস্তর পার্থক্য। আমাকে স্যার স্পেশালগুলো দেয়, যেই প্রশ্নগুলো মোটামুটি আমাদের চলে আসে। প্রশ্নপত্র তো আগেই আসে, স্যাররা তো সব কিছু দেখেন। কিন্তু এটা তো বেআইনি। কথাটা বলে উঠল পামেলা। কিসের বেআইনি রে? সব কিছু চলে। এখন যা,
তোরা গিয়ে তোদের পড়াশোনা কর, আমি চললাম। নীলা চলে গেল। ওরা তখনও দরজার বাইরে দাঁড়িয়ে। টাইমের ঠিক 5 মিনিট আগে ঘরের ভেতরে এন্ট্রি করতে হয়, না হলে রুদ্রনীল খুব রাগ করে। এ কি, তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? ঘরের ভেতর থেকেই স্যার বললেন। ওনার পরনে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট। এমতা অবস্থায় উনি কোনোদিনই স্টুডেন্টদের সামনে আসেন না, কিন্তু আজকে বোধহয় একটু অস্বস্তিতে নিজেও পড়লেন। বললেন, দাঁড়াও দাঁড়াও। ঘরে গিয়ে পাঞ্জাবি আর পাজামাটা পরে এলেন। আসার পরে বললেন, এসো এসো, ভেতরে এসো। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? নিশ্চয়ই। কি? বলে কৃষ্ণা। স্যার, দেখলাম নীলা বেরোলো। হো, একটা স্পেশাল নোটস। আরে পারছিল না, কালকে ক্লাসেও পারেনি, তাই ওকে দিলাম। আমাদেরকে দেবেন না? নিশ্চয়ই দেবো, কে বলেছে দেবো না? ও যে বললো আপনি নাকি ওকে স্পেশাল স্পেশাল নোটসগুলো দেন, আর আমাদেরকে নাকি যেগুলো জাস্ট মানে ক্যাজুয়াল সেগুলো। হ্যাঁ, তা হয় নাকি? বসো তোমরা। অজয় আসেনি? না স্যার, অজয়ের মায়ের নাকি শরীরটা খারাপ। ইস, ট্যালেন্টেড ছেলেটা ফার্স্ট ইয়ারে কত ভালো রেজাল্ট করলো, অথচ সেকেন্ড ইয়ার আসতে আসতেই টেস্টের পরীক্ষায় এত বাজে রেজাল্ট। কৃষ্ণা চুপ করে বসে থাকে। অজয়কে সে মনে প্রাণে ভালোবাসে। অজয়ের ভালো সে সবসময় চায়। দেখা হলেই ছেলেটা কেমন পাগলের মতো করে। বাবা নেই, মা সেলাই মেশিনে কাজ করে ছেলেকে পড়াশোনা করায়। ট্যালেন্টের জোরেই স্কলারশিপের টাকা পেয়ে পেয়ে এত দূর এসেছে অজয়। কিন্তু এখন যদি রেজাল্ট ভালো না করে, তাহলে সেটাও যদি বন্ধ হয়ে যায়, তখন ব্রাইট ফিউচারটা একেবারে শেষ। ছেলেটা কি বোঝে না নীলা ওকে পাত্তা দেয় না? অবশ্য সেটাই বা কী করে বলবে। লাইব্রেরিতে, কখনো বা ক্যান্টিনে যেমনভাবে ছেলেটার হাত দুটোকে ধরে রাখে। প্রথম যেই দিন অজয়কে কলেজে দেখেছিল কৃষ্ণা, মাথায় এক গাদা তেল দেওয়া, পরনে একটা ময়লা রঙের শার্ট আর একটা রং চটে যাওয়া প্যান্ট, হাওয়াই চটি, ঘাড়ে ব্যাগ। ছি, এরকম দেখতে ছেলের সাথে এখানকার কলেজের আধুনিক মেয়েরা কখনো মেলামেশা করবে কি? কিন্তু কৃষ্ণা প্রথম বন্ধুত্বটা করেছিল। মাত্র মাসখানেকের মধ্যে অজয়ের মধ্যে পরিবর্তন এনেছিল কৃষ্ণা। বলেছিল, তুই এত ভালো পড়াশোনায়, তোর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত ব্রাইট, এখানেও টপ করবি, অথচ তুই তোর লুকিংটাকে এরকম রেখেছিস কেন বলতো? চল আমার সঙ্গে পার্লারে। কৃষ্ণার বাবার বাড়িতে একটা সেলুন আছে। উনি বিউটিশিয়ানের কোর্স করেছিলেন, সার্টিফিকেটও আছে। ওনার স্টুডেন্টও আছে, যাদেরকে উনি 6 মাসের ট্রেনিং দিয়ে সার্টিফিকেট দেন। বাবার কাছে গিয়ে কৃষ্ণা কথাটা পারে। বাবা তখন বলে, নিয়ে আসিস, দেখবো খনি। লুকিং চেঞ্জ করতে গেলে অনেক কিছুর পরিবর্তন করতে হয় রে মা। বাচ্চা ছেলে চাকরি বাকরি পেলে নিজের লুকিং নিজেই চেঞ্জ করতে পারবে। না বাবা, অজয় দেখতে কিন্তু খুব একটা খারাপ না, ভালোই, কিন্তু ও যেভাবে থাকে। বাবা, ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তুমি একটু। ঠিক আছে, তোর যখন বন্ধু তুই আমায় নিয়ে আসিস। জোর করে কৃষ্ণা অজয়কে নিয়ে গিয়েছিল বাবার কাছে। কাকু, আপনার সেলুন তো বিরাট। পার্লার বলো, পার্লার। মেয়েদের ক্ষেত্রে বিউটি পার্লার হতে পারে, আর পুরুষের ক্ষেত্রে সেলুন হয়ে গেল। হ্যাঁ, হেসেছিলেন তিনি। বলেছিলেন, তোমার চোখ নাক তো সুন্দর হে চোখরা, তা নিজেকে এরকম ভাবে রাখো কেন? বসো। সুন্দর করে চুল কেটে দাড়ি শেভ করে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে লুকিং চেঞ্জ করতে হয়। পরনে পোশাক আশাকটারও পরিবর্তন করতে বলেছিলেন। পরবর্তী মাসে স্কলারশিপের টাকা পেয়ে অজয় কৃষ্ণাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এরপরই মাস্টারের খোঁজ খবর শুরু হয়, ওরা কার কাছে পড়বে। সেইখানে পরিবর্তিত অজয়কে প্রথম দেখেই পছন্দ হয়ে গিয়েছিল নীলার। নীলার সাথে কৃষ্ণার সম্পর্কটা সেই উচ্চ মাধ্যমিক স্কুল থেকে। তবে মেয়েটি যে স্বার্থপর সেইটা কৃষ্ণা খুব ভালো করেই বোঝে। আর প্রথম দিন দেখার পর থেকেই, হেই কৃষ্ণা, আমি না প্রেমে পড়েছি। কৃষ্ণার বুকের ভেতরে ডমরু বেজে ওঠে, দামামা বেজে ওঠে। কার? কৃষ্ণা ভেবেছিল অজয়ের মুখে তার নামটাই আসবে, কিন্তু অজয় কৃষ্ণাকে অবাক করে দিয়ে বলে, হ্যাঁ, তোর বান্ধবী নীলার। কি? হ্যাঁ, কি সুন্দর দেখতে রে মেয়েটা, ফর্সা টুকটুকে, সুন্দর গড়ন, পরনে শাড়ি পরে। দেখেছিস কখনো? দেখেছি। আমি কেন, কলেজের সবাই দেখেছে, ওকে সবাই পছন্দ করে। কিন্তু না, আমার ওকে চাই চাই। তুই তুই আমাদের মধ্যে সম্পর্কটাকে পাকাপোক্ত করবি। আমি? হ্যাঁ, তুই না আমার বেস্টি। কৃষ্ণা আকাশ থেকে পড়েছিল, চোখে জল এসেছিল, কিন্তু
সেটা প্রকাশ করেনি অজয়ের সামনে। কিন্তু এখন বুঝতে পারছে অজয়ের এই নষ্ট হওয়া জীবনের পেছনে চরম হাত রয়েছে নীলার। সে চাইছে অজয়ের ভবিষ্যৎটাকে একেবারে ধূলিসাৎ করে দিতে। বাড়িতে এসে কৃষ্ণা ফোন করে অজয়কে। অজয়ের মা ফোন রিসিভ করে। কাকিমা, অজয় নেই? আছে, ওষুধ আনতে গেছে মা। কেন? না কাকিমা, ও এলে আমাকে একটু ফোন করতে বলো। কৃষ্ণা? হ্যাঁ, চিনতে পেরেছো? তা চিনবো না তোমাকে? তোমার জন্যই তো আমার ছেলেটাকে সুন্দর করে পেলাম। তা তুমি এসো না একদিন। খুব জ্বর হয়েছে তো, বিছানা থেকে উঠতে পারছি না। কৃষ্ণার মনটা নীলার থেকে যথেষ্ট নরম। সে পরের দিনই দেখা করতে যায় কলেজ কমপ্লিটের পর। এই নীলা, শোন। কি রে, তুই কোথায় যাচ্ছিস? কোথায় আবার? কলেজ হয়ে গিয়েছে, এখন রুদ্র স্যারের ঘরে যাব। কেন? ওখানে আমাকে যেতে হবে না? স্পেশাল কাজ করতে হবে, নোটস নিতে হবে। তুই কি স্পেশাল শুরু করেছিস? আমি কিন্তু ভালো করে আঁচ করছি নীলা। দেখ কৃষ্ণা, তুই আমার গার্জিয়ান নোস। আমি কি করব না করব তোকে বলতে যাব না। নীলা এখানকার বিরাট বড় রাজনীতিকর্তার মেয়ে, সুতরাং তার মুখের ওপরে চট করে কেউ কথা বলতে সাহস পায় না। কৃষ্ণা যেহেতু ওকে খুব কাছ থেকে চেনে, তাই কৃষ্ণা চ্যাটাং চ্যাটাং করে মুখের ওপরে বলে দিতে পারে। নীলা আজকাল কৃষ্ণাকেও পাত্তা দিচ্ছে না। কি নিয়ে যে থাকছে। যখন কলেজে আসে স্কুটি করে আসে, বেরিয়ে যায় স্কুটি করে। অজয়ের সাথে বোধহয় অনেকদিন ফোনে কথাবার্তাও হয় না। অজয়কে আর পাত্তা দেয় না। ছেলেটাও ভেতর থেকে কেমন যেন রুগ্ন হয়ে যাচ্ছে, প্রেম না পাওয়ার জন্য। শুনেছিস কথাটা? কি রে? অজয়ের মা খুব অসুস্থ, আমি যাচ্ছি দেখতে, তুই যাবি? থাট, ওসব গাইয়া জায়গায় কে যায়? গাইয়া জায়গা? হ্যাঁ, অজয় থাকে কোথায় দেখেছিস? দূর বস্তি অঞ্চলে। আমার বাবা যদি জানতে পারে আমার গাড়ি ওখানে গেছে আর চাকার মধ্যে ওই বস্তিদের নোংরা লেগে আছে, তাহলে বাবা আমাকে মেরে ফেলবে। তোর বাবা তোকে মারতে পারে নাকি? ও মা, তা পারে না? আমার বাবা সবাইকে নিজের হাতের মুঠোয় রাখে, ঠিক তোর মতো। তুইও শিখছিস। দেখ কৃষ্ণা, তোর কাছ থেকে আমি ভদ্রতার পাঠ পড়তে পারবো না। আমার এখন স্যারের কাছে যেতে হবে। আমি চললাম। সমস্ত কথাকে ইগনোর করে চলে যায় নীলা স্কুটি নিয়ে। কৃষ্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে। তিয়াশা বলে, কি করবি? অজয় তো আজকেও এলো না। তাহলে নোটসগুলো কি তুই দিয়ে আসবি? দিয়ে আসবো। আমার মনে হচ্ছে আমাদের স্যার বদল করতে হবে রে। এই রুদ্র স্যার আর নীলা মিলে অজয়ের জীবনটাকে নষ্ট করতে চায়। কাকিমা, গিয়ে দেখে কৃষ্ণা বিছানায় শয্যাশায়ী মানুষটা। কৃষ্ণাকে দেখে উঠে বসে। অজয় তখন ঘরে এসেছে। কিরে, কলেজ গেলি না? কি করে যাব বল? দেখতেই পাচ্ছিস আমি তো একা গার্জিয়ান, মাকে দেখাশোনা করার। এই অসুস্থ মানুষটাকে রেখে কলেজে গিয়ে শান্তি পেতাম বলতো? ঠিক আছে, আমি থাকছি। তুই এক কাজ কর অজয়, আমার ব্যাগে নোটসগুলো রয়েছে, ওগুলো জেরক্স করে নিয়ে আয়, তোর কাজে লাগবে। আর নোটস? কেন? এমন কেন বলছিস? হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? দেশে চাকরি বাকরি নেই, সার্টিফিকেটগুলো ধুয়ে ধুয়ে কি জল খাবো? এমন কথা কেন বলছিস অজয়? তুই ব্রাইট স্টুডেন্ট, তোর কত ভালো চাকরি হবে তোর কোনো আইডিয়া আছে? আর চাকরি যদি নাই বা হয়, চেষ্টা তো করবি, তারপর তো ব্যবসাপত্র। দেখ না মা, ওকে বলছি, ছেলেটা আমার ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছে। এই যে তোদের টেস্ট হলো না, ফার্স্ট টেস্ট, তাতে রেজাল্ট এত খারাপ করেছে, ওর পড়াশোনা করার মতো ইচ্ছেই নেই। আমি যে এখন কি করি? ওর চিন্তায় চিন্তায় আমার শরীরটা আরও বেশি করে শেষ হয়ে যাচ্ছে। কৃষ্ণার চোখের কোণায় জল জমে। বুঝতে পারছে মানুষটার অবস্থা আর অজয়ের মানসিক পরিস্থিতিও। এবার টেস্টে নীলা খুব ভালো রেজাল্ট করেছে, তার যে কারণটা কি সেটা ভালো করেই বুঝতে পারছে কৃষ্ণা। শোন, আমি তোকে হেল্প করব। তুই যদি পড়তে যেতে নাও পারিস, নোটসপত্র তোকে আমি দিয়ে যাব। তুই পড়াশোনাটা ছাড়িস না, তুই অনেক বড় ভুল করছিস অজয়। কথাটা বলে কৃষ্ণা। অজয় বলে, শোন। বাইরে ডাকে ওকে। একটা এক চালার ঘর, ওপরে অ্যাডবেস্টারের ছাউনি, পাকাপোক্ত, তবে একটাই বেডরুম। বারান্দায় ছোট্ট করে একটু রান্না করার জায়গা, আর টয়লেটটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এইটাই অজয়ের পৈতৃক নিবাস। এইখানেই ওর বাবা মারা গিয়েছিল, আত্মহত্যা করেছিল। নীলা কিছু বলেছে? নীলা? না তো। আমি কেন যাচ্ছি না কলেজে এসব জিজ্ঞেস করেনি তোকে? না, ও তো বিন্দাস রয়েছে। তাছাড়া ও তো এখন স্যারের কাছে স্পেশাল ক্লাস করতে যাচ্ছে। রুদ্র স্যারের কাছে? হ্যাঁ। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল বলে অজয় হাত দুটো ধরল কৃষ্ণার। অজয় হাত ধরার সঙ্গে সঙ্গে কৃষ্ণার শরীরটা কেঁপে উঠল, যেন সমস্ত শরীরে সেতার বেজে উঠল। আমার জীবনটাকে একদম শেষ করে দিল।
শেষ করে দিল নীলা। কি হয়েছে আমায় বল অজয়, তুই এভাবে ভেঙে পড়িস না। বন্ধুর থেকে বেশি কিছু হলে না, তখন বন্ধুর চোখের জলে নিজেরও চোখে জল চলে আসে। প্রায় কেঁদে ফেলল কৃষ্ণা নিজেও। অজয় ওর হাত দুটো ধরে ঝুঁকে পড়ে কাঁদছে। কৃষ্ণা ওকে বুকের মাঝখানে জড়িয়ে নিয়ে বলে, চুপ কর, কাঁদিস না, আমায় কি হয়েছে বল বল। তুই ফোন করেছিস, কথা বলেছিস? ফোন করেছি, আমার ফোনটা ধরছে না, আমার সাথে কথা বলছে না। ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি, কতটা ওকে মিস করি? তুই তুই ওকে একটু বোঝা প্লিজ। বল আমার কাছে ফিরে আসতে, আমি আবার পড়াশোনা করব। ও যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার সব চলে যাবে, আমি আর কিছুতে কিছু করতে পারবো না। প্লিজ প্লিজ। ঠিক আছে, তুই যেটা চাস সেটা আমি করব, বলে কৃষ্ণা। কিন্তু বাকি কথাটা বলা হয় না। আমি যে তোকে খুব ভালোবাসি রে, আর যে মানুষ যাকে ভালোবাসে তার ভালো লাগার জিনিসটা তার কাছে এনে দিতে সে বাধ্য, যতই তার বুক ফাটা কষ্ট হোক না কেন, চোখ থেকে জল না বেরোক না কেন। সেই দিন সন্ধেবেলা কৃষ্ণা তিয়াশা পড়তে যায়, পামেলা যায়নি, জানিয়েছে শরীরটা খারাপ। আর সেই দিন পড়তে গিয়েও একই রকম অবস্থা। নীলা আগে ভাগে বেরিয়ে গেল। রুদ্রনীল ঘরে এসে ওদেরকে পড়ালো। স্যার, আপনার সাথে আমার কিছু প্রাইভেট কথা ছিল। কথাটা বলে কৃষ্ণা। আমার সাথে? হ্যাঁ। তিয়াশা হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে। আরও বেশ কয়েকটা স্টুডেন্ট এসেছে, প্রত্যেকেই। কি কথা বলো, সবার পড়া হয়ে যাক তারপরে বলবো, নিতান্তই ব্যক্তিগত। ঠিক আছে। 7টার সময় টিউশনি ক্লাস ছুটি হয়ে যায়। তিয়াশাকে চিমটি কাটে কৃষ্ণা, মানে তুই এবার বাড়ি যা, কিছু কথা আছে বলে যাব। তিয়াশা জানে অজয়ের মন খারাপ বলে কৃষ্ণাও ভেঙে পড়েছে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস, এই লোকটাকে না আমার ঠিক ভরসা হয় না। জানি, আমারও, তবে অজয়ের কোনো ক্ষতি আমি করতে দেব না। এদের মোটিভটা কি আজকে আমাকে জানতেই হবে রে। 7টার সময় প্রত্যেকটা স্টুডেন্ট ঘর থেকে বেরিয়ে গেলে ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দিলেন রুদ্রনীল। এরপরে এগিয়ে এলেন কৃষ্ণার কাছে, ওর খুব কাছে এসে বসলেন। কৃষ্ণার মাথার চুলগুলো বব কাট করে কাটা, তার পরনে একটা অফ হোয়াইট কালারের কুর্তি আর কালো রঙের প্যান্ট। কুর্তির বুকের কাজটা অস্বাভাবিকভাবে আজকে ছেঁড়া, এবং সেখান থেকেই ওর লুকিয়ে রাখা বক্ষ পিঞ্জরের ভাঁজগুলো বেশ দৃশ্যমান। হাত কাটা কুর্তিতে স্পষ্ট হাতগুলো লোমহীন, অথচ মেয়েটা কালো, তবুও একটা আকর্ষণ অনুভব করছেন রুদ্রনীল। কৃষ্ণা বরাবরই অনুমান করতে পেরেছিল এই লোকটার সঙ্গে নীলার এক্স্যাক্টলি সম্পর্কটা কি। কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, পুরুষ মানুষের শরীর সম্পর্কে কি এতটুকু ওয়াকিবহাল হবে না? রুদ্রনীল কৃষ্ণার খুব কাছে এগিয়ে আসে। ওর মাথার চুলগুলো ঘামে ভিজে গিয়েছিল। এসিটা অন করে দিয়ে বললেন, সবসময় এসি চালাই না বুঝলে, যখন যখন দরকার হয় তখন তখন। হ্যাঁ, বিশেষ করে যখন নীলা আসে তখন, তাই না? এই তো, নীলা এসেছে বলে কি তুমি রাগ করলে নাকি? আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্টই সমান, সবাইকে সমান চোখে দেখি। না স্যার, ভুল বললেন। আপনি যদি সবাইকে সমান চোখে দেখতেন তাহলে আমার চোখে মুখে লুকিয়ে থাকা আপনার প্রতি প্রেমটা আপনি দেখতে পেতেন না। রুদ্রনীল অবাক, তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে। কি বললে? কিছু না, দেখার প্রথম দিন থেকে আমি আপনাকে কতটা পছন্দ করি জানেনই তো। বাড়িতে আমার সুন্দরী দিদি অপরূপার বিয়ে হয়ে গিয়েছে। বাবা বিরাট বড় সেলুন করেছে, প্রায় 3-4টে ব্রাঞ্চ করেছে। দিদি তো বিয়ে করে বরের সঙ্গে দিল্লি চলে গিয়েছে, জামাইবাবু ইঞ্জিনিয়ার। আর দিদি বলেই দিয়েছে এখানকার জমি সম্পত্তি টাকা পয়সা দিদির কিচ্ছু লাগবে না, যা কিছু থাকবে সব আমার। দিদি আমায় খুব স্নেহ করে তো। এইসব কথা আমাকে কেন বলছো? বলছি তার এটাই কারণ যে যে পুরুষ আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে, আমার সর্বস্ব যে লুটে নেবে সে তো। এইবার রুদ্রনীল তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে আরও ভালোভাবে। তুমি সিরিয়াসলি বলছো? সিরিয়াসলি নয়, যবে থেকে আপনি কলেজে এসেছেন তবে থেকে আপনার এই সুন্দর শরীরটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কতটা ভালোবাসি আপনাকে, অথচ আপনি ওই মুখ পুরি নীলার সঙ্গে ঝুললেন। জানেন নীলা অজয়কে ভালোবাসে? জানি তো, জানি। তাহলে কেন আপনি নীলার সঙ্গে? কি করব বলো, একদিন তোমরা পড়ে টরে বেরোলে, নীলা আমার কাছে খুব কান্নাকাটি করলো। ওর বাবা এই শহরের নামজাদা একজন মানুষ, জানোই তো, অথচ মেয়ে তার জঘন্য রেজাল্ট করে। অজয় তার 1 নম্বরের প্রতিদ্বন্দ্বী। অজয়ের বাবা নাকি নীলার বাবার কারণেই আত্মহত্যা করেছিল।
কি বললেন স্যার? হ্যাঁ, ওই সব জমি সংক্রান্ত পার্টি সংক্রান্ত কেস। ওদের নাকি দোকান বাড়ি নাকি একটা ছিল, ওটাকেই দখল করে নিয়েছিল নীলার বাবা। অজয়ের বাবা সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। নীলা সেই কারণেই অজয়ের সঙ্গে বিশেষত বন্ধুত্বটা বজায় রেখেছে, কিন্তু কোনোদিন সত্যি কথাটা বলেনি। অজয়কে ও নিজের হাতের মুঠোয় করে রাখতে চায়, যাতে পরবর্তীকালে অজয় ওর উপরে ক্ষেপে না ওঠে। স্যার, আপনি এত কথা কি করে জানলেন? নীলা আমাকে নিজে বলেছে। তা আপনি এগুলোতে ওকে সাহায্য করছেন? কি করব বলো, ও আমার কাছে যখন তখন চলে আসে, আমার ঘরের যাবতীয় কাজ করে। আর আর কি করে স্যার? জিজ্ঞেস করে কৃষ্ণা। দেখো, তুমি তো জানো আমি একা মানুষ, এখনো বিয়ে থাওয়া করিনি। বাড়ি আমার অনেক দূরে, সেই পশ্চিম মেদিনীপুর। এখানে পড়ে রয়েছি, তা পুরুষ মানুষ বুঝতেই তো পারছো। স্যার, আপনার সঙ্গে তাহলে কি নীলার? হ্যাঁ, ওই সম্পর্কটাও আমাদের আছে, গোপন অঙ্গের। কিন্তু এসব কথা কাউকে আমি বলি না। আমাকে কেন বললেন? বললাম কারণ তোমার মতো একটা সুন্দরী ভালো মেয়ে যখন এইভাবে আমার কাছে ধরা দিতে চাইছে, তখন নীলা কোথাকার ঝাড়। কিন্তু একটু আগেই যে বললেন নীলাকে আপনি ভালোবাসেন। আরে দূর, ভালোবাসে কে? নীলাকে কিছুটা ভয়ের চোটে আমায় গ্রহণ করতে হয়। ভয় কেন? ওরে বাবা, ওর বাবা শহরের নামজাদা একজন মানুষ। যদি ওর মেয়েকে আমি সেরকম করে না পড়াই, গুরুত্ব না দিই, ওর বাবার প্রেশারেই তো অজয়ের রেজাল্ট যাতে খুব খারাপ হয়, সেই জন্যই তো নীলাকে যাবতীয় নোটসগুলো দিয়ে দিই। তোমাদেরকেও দিই, কিন্তু অজয়কে দিই না। বাহ স্যার, বাহ! আপনি না একজন শিক্ষক, একজন শিক্ষকের মুখে এরকম কথা কি মানায়? কৃষ্ণা, তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? কিচ্ছু না, আমি চাইছি আপনি আমাকে ভালোবাসবেন আজকের পর থেকে। নীলা কিন্তু নয়, কথাটা যেন মাথায় থাকে। আর শোনো, কলেজে গিয়ে না আমার দিকে সুন্দর করে তাকাবে, ইন্টুমিন্টু নজরে তাকাবে কিন্তু। দুষ্টুমি করো না কেন আমার সঙ্গে তুমি? এতটা প্রশ্রয় দিচ্ছে কৃষ্ণা, বুঝতেই পারে না রুদ্রনীল। নিজের শরীরে নিজের চিমটি কাটে। কৃষ্ণা বলে, আহ, ফর্সা গায়ে চিমটি কাটছো? শোনো, আমার দাগ লেগে যাবে না? দেখি হাতটা দেখি। রুদ্রনীল আবার অবাক। তুমি আমায় এতটা ভালোবাসো কৃষ্ণা? আর আমি কিনা খাঁটি সোনা রেখে আমি নকল ধাতুর পেছনে দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, একই নীলাকে আমার ভালো লাগতো ঠিকই, কিন্তু নীলার বাবার পরিচয় পাওয়ার পর থেকে জানে মানে ভয়ে আমি ওর জন্য যাবতীয় কাজগুলো করি। অজয় একটা ব্রাইট স্টুডেন্ট, ওর ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। আমি জানি ও বিরাট বড় চাকরি বাকরি পাবে, আর চাকরি না পেলেও পরবর্তীকালে এই যে টিউশনি করছি আমিও, আমার জায়গা ও দখল করবে। আমি চাই আমি ওর গুরু হয়ে থাকি। কিন্তু 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 স্যার, এরকম করে ক্ষতি করলে কি করে হবে বলো তো? এমন দুষ্টুমি করলে কিন্তু আমি তোমার কাছে আসবো না, একটাও কিছু দেবো না। কথাটা বলে কৃষ্ণা তার স্যারকে। স্যার জাপটে ধরে কৃষ্ণাকে, হাত রাখতে চায় তার বক্ষ গহ্বরে, হাত রাখতে চায় তার ভারী নিতম্বে এবং কোমরে। সরিয়ে দিয়ে কৃষ্ণা বলে, না, এত শিগগিরই নয়। এখন পড়াশোনা করছি না, থার্ড ইয়ারের রেজাল্ট বেরোবে, অজয় ফাটাফাটি রেজাল্ট করবে, তারপর। না, তাহলে কিন্তু আমি অজয়কে নোটস দেবো না। ও আমার দুষ্টু সোনা, কি চাই এখন বাবুর? কি চাই? জিজ্ঞেস করে কৃষ্ণা। একটা কিসি। কোথায় দেব? ঠোঁটটাকে আগিয়ে দেয় রুদ্রনীল। কৃষ্ণা অনিচ্ছা সত্ত্বেও নিজের এতদিনের জমিয়ে রাখা বুক ভরা ভালোবাসা, ঠোঁটের স্পর্শ, যেইটা সে কেবলমাত্র নিজের কাছের মানুষটাকেই দিতে চেয়েছিল, এবং দিতে চেয়েছিল অজয়কে। থাক, আজ না হয় অজয়কে ভালোবাসা ত্যাগ স্বীকার করে এই রুদ্রনীলকেই হাত করি, না হলে তো নীলাকে পথ থেকে সরাতে পারবো না। আর নীলাকে না সরাতে পারলে অজয়কেও আমি উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না। অনিচ্ছা সত্ত্বেও রুদ্রনীলের মাথার চুলের মুঠি শক্ত করে কাছে টেনে ঠোঁটটা ডুবিয়ে দেয় কৃষ্ণা। ধচপচিয়ে উঠে বসে রুদ্রনীল। কে? স্যার, আমি। ও, অজয়। এইবার বিপাকে পড়ে গিয়েছে কৃষ্ণা। আমি এবার কোথায় লুকোবো আমার চটি? আহা, ভয় পাওয়ার কি আছে? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি এখানে বসো, আমি দরজাটা। না না, আমি ভালোবাসি এইসব কথা কেউ বলে দুষ্টু? এখন বললে অজয় আমার বাড়িতে বলে দেবে না? তখন বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে, তোমার সঙ্গে মেলামেশা করতে দেবে, বলবে মেয়ে আমার পড়াশোনা করতে করতে উচ্ছন্নে গেছে, ভাল লাগবে? আমি তোমার আসল মোটিভটা ঠিক বুঝতে পারছি না কৃষ্ণা। নীলাও এরকম ছিল, তবে হ্যাঁ, ওর বাবা রাজনীতির সঙ্গে যুক্ত,
বিভিন্ন লোকের সঙ্গে ওঠা বসা করে, আমার সঙ্গে সম্পর্কটা না হয় গোপনই থাকতো সারা জীবন। কিন্তু তোমার ক্ষেত্রে তো ওই ভয়টা নেই, বরং তোমার বাবা মা জেনে গেলে তো ভালো। আর আমি তো রীতিমতো কলেজের প্রফেসর, প্রচুর টাকা ইনকাম করি, তোমাকে যদি গৃহিণী করে আমি আনিও তাতেও তো কোনো প্রবলেম নেই। কৃষ্ণা ভাবে, তাই তো, আমি যদি এনার বউও হই তাহলেও তো অজয়ের সঙ্গে ভালোভাবে আমি সম্পর্কটা রাখতেও পারবো, আর নীলাকে জীবন থেকে সরিয়ে দিতে পারবো। নীলাকে একবার সরাতে পারলেই অজয় বাজিমাত করে ফেলবে। তুমি বসো, আমি দরজাটা খুলি। দরজা খোলার সঙ্গে সঙ্গে অজয়ের ক্লান্ত বিধ্বস্ত মুখটা দেখতে পায় কৃষ্ণা। এ কি, তুই এখানে? হ্যাঁ, ওই স্যারের কাছে এসেছিলাম স্পেশাল নোটস নিতে। হো, আমি তোর সব বইপত্রগুলো জেরক্স করে নিয়েছি, তুই তো আমার বাড়িতে রেখে এসেছিলি, তাই দিতে এসেছি। ও বাবা, তুমি ওর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, গিয়েছিলাম, ওর মা অসুস্থ তাই দেখতে। এখন কেমন আছে কাকিমা? ভালো আছে। তা অজয়, কবে থেকে পড়তে আসছো? এইবার কিন্তু ফাইনালে ভালো রেজাল্ট করতে হবে, অনেক নোটস আছে আমার কাছে, দাঁড়াও। রুদ্রনীল একটা বান্ডিল এনে তুলে দেয় অজয়ের হাতে। অজয়ের মুখে হাসি নেই। কৃষ্ণাকে সে এরকম অবস্থায় স্যারের কাছে দেখে খুব একটা খুশি হয়নি। কৃষ্ণাও মাথাটা নিচু করে রেখেছে, মনে হচ্ছে একটা চরম অন্যায় সে করে ফেলেছে। অজয় শোন। নোটসপত্রগুলো নিয়ে অজয় আর এক দণ্ডও দাঁড়ায় না, ধচমচিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। রুদ্রনীল আবার দরজা বন্ধ করতে যাবে, কৃষ্ণা বলে, আর নয়, এবার বাড়ি যাই, রাত হয়ে যাচ্ছে। কিন্তু আমার পাওনাটা দিলাম তো। ও মা, দুষ্টু কোথাকার, একটা কিছুতে শান্ত হয় না বাবু। কালকে আসবো। কথা দিচ্ছ? প্রমিস। দিচ্ছি তো কথা। ঘর থেকে বেরিয়ে যায় কৃষ্ণা, উদ্দেশ্য একটাই, সে অজয়কে ডাকবে। চৌরাস্তার মোড়ের কাছে এসেই দেখতে পায় অজয় তখনও সাইকেল নিয়ে যাচ্ছে। কৃষ্ণাও নিজের স্কুটিটা স্টার্ট করে এবং ধাওয়া করে অজয়কে। অজয়, অজয় শোন, শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না। শেষ পর্যন্ত তুইও নীলার মতো। মানে তুই জানিস? না জানার কি আছে, আমি তো ভালো করেই বুঝতে পারি। নীলা স্যারের সাথে গোপন সম্পর্ক রেখেছে, আমাকে বাপন বলেছে। বাপন? বাপন অজয়ের ভীষণ কাছের ফ্রেন্ড, সেও একই স্যারের কাছে পড়ে। কথাবার্তা খুব কম বলে ছেলেটা, কিন্তু অজয়কে খুব ভালোবাসে, কাছের বন্ধু হিসাবে খুব রেসপেক্ট করে। শোন, আমি তোকে বলছি না কৃষ্ণা, তোকে আমি আমার বেস্টি মনে করতাম, তুইও শেষ পর্যন্ত। কৃষ্ণা ভেঙে পড়ে, সে দাঁড়িয়েই থাকে স্কুটি নিয়ে, আর অজয় রানিংয়ে সাইকেল চালিয়ে ওর পাশ কাটিয়ে বেরিয়ে যায়। পরের দিন সকালে কলেজে অজয় গিয়েছে, নীলার সঙ্গে দেখা হয়েছে। নীলা হেসে হেসে বলেছে, কি ব্যাপার, এতদিন আসোনি, ফোন টোন করনি, তুমিও তো একটা কল করতে পারতে। হে বাবা, আমি তোমায় কল করেছি, দেখোনি? তাছাড়া আমি তো কৃষ্ণাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম যে আমি তোমায় কত মিস করছি। কৃষ্ণা তখন সবে কলেজে ঢুকেছে। তিয়াশা, পামেলা এরা দুইজন পাশাপাশি দাঁড়িয়েছিল। এত বড় মিথ্যা কথা হজম করতে পারে না তিয়াশা, ছুটে গিয়ে ঠাস করে একটা চড় মারে নীলার গালে, বলে, মিথ্যা কথা বলতে তোর এতটুকু বাধে না? না রে, কোথায় তুই কৃষ্ণাকে বলেছিস? কৃষ্ণার সঙ্গে সবসময় আমরা থাকি, এই তো কৃষ্ণার দুই চামচি, তোরা কি কখনো সত্যি কথা বলবি? অজয়, ইউ লাভ মি? তুমি কার কথা বিশ্বাস করবে, আমার না কৃষ্ণার? কৃষ্ণা স্কুটি রেখে সামনে এগিয়ে এসেছে। অজয় চট করে বলে, নিশ্চয়ই তোমাকে ভালোবাসি। আর নীলা, তুমি সত্যি আমায় ভালোবাসো? নিশ্চয়ই, তোমায় ভালোবাসি বলেই দেখো কেমন রোগা হয়ে গেছি, চোখের তলায় কালি পড়েছে। তুমি একদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করনি? করিনি তো। এই কৃষ্ণা, তোকে আমি খবর পাঠিয়েছিলাম না আমি কত অসুস্থ? রুদ্র স্যারের কাছে গিয়ে তোমার জন্য নোটসপত্র জোগাড় করেছি, কত খোঁজ নিয়েছি কৃষ্ণার কাছে। তোমার মা অসুস্থ, আমি তো দেখতেও যেতে চেয়েছিলাম, কৃষ্ণা আমাকে বারণ করলো, বলল না ও যাবে দেখতে। তাই? কৃষ্ণা এগুলো কি বলছে নীলা? কৃষ্ণা হাসে, বলে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই বিশ্বাস কর। তুই কাকে মানতে চাস, আমাকে না নীলাকে? সবার মাঝখানে নীলার হাত ধরে অজয় চলে যায় ক্লাস করতে। কৃষ্ণা কান্নায় ভেঙে পড়ে। তিয়াশা আর পামেলা ওর খুব কাছে এসে দাঁড়ায়। দেখ, যার জন্যে চুরি করলি সে এখন চোর বলছে, এবার কি করবি? আমি নষ্ট হয়ে গেছি রে, আমি নষ্ট হয়ে গেছি। কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণা। সেই দিন সন্ধেবেলা প্রত্যেকেই স্যারের কাছে পড়তে যায়, নীলা, অজয়, কৃষ্ণা, পামেলা, তিয়াশা, বাপন, সবাই। কৃষ্ণা, তুমি বসো, তোমার সঙ্গে আমার দরকার আছে।
নীলা তুমি এখন যাও। কেন স্যার? আমাকে স্পেশাল নোটসগুলো? দেখো, আমি অজয়কে সব নোটসগুলো দিয়ে দিয়েছি। তাছাড়া অজয় ব্রাইট ফিউচার, ভালো রেজাল্ট করবে। আর তুমি তোমার বাবাকে ভালো করে জানিয়ে দিও, তোমার জন্য আমি অজয়ের ক্ষতি করতে পারবো না। আর তোমাকে যা নোটস দিয়েছি তুমি সেগুলো পড়ো, যদি মাথায় রাখতে পারো তাহলে তুমিও ভালো রেজাল্ট করবে। রীতিমতো ফাইনালে টেক্কা টেক্কি দেবে তুমি আর অজয়। এবার বাদবাকিটা তোমার হাতে, আমি ওইসবের মধ্যে আর নেই। এই কৃষ্ণা, বসো কিন্তু। হ্যাঁ, বসছি। অজয় হতভম্ব হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। বলে, কিরম হলো ব্যাপারটা? স্যার ওগুলো কি বললো? আরে বাদ দে তো, স্যার আবার কি বলবে? অজয় শোনো, আরও কতগুলো নোটস আছে নীলার কাছে। আমি জানি ও তোমাকে দেবে না, কারণ ওর বাবাই আমাকে বলেছিল তোমার রেজাল্ট যাতে খারাপ হয় সেই জন্য। স্যার, স্যার এগুলো আপনি কি বলছেন? চিৎকার করে বলে ওঠে নীলা। হ্যাঁ, সব কিছুর একটা শেষ আছে নীলা। দাঁড়াও, আমি একদিন ভয়ের চোটে বলতে পারি, কিন্তু কালকে কৃষ্ণা আমাকে সাহস জুগিয়েছে। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে জানিয়ে রাখি, কৃষ্ণা বলে দিলাম কিন্তু, আর আমিও বিবেচনা করে দেখেছি, আমি কৃষ্ণাকে ভালোবাসি। স্যার? নীলা আকাশ থেকে পড়ে। স্যার, আমার সাথে যে সম্পর্কটা, আমি কতগুলো দিন সন্ধ্যেবেলা আপনার সাথে কাটিয়ে গিয়েছি, আপনার সাথে নিষিদ্ধ রাত, ওসব কিছু ভুলে যাও। আর তাছাড়াও তোমাকে আমার খুব একটা কাজ নেওয়ার ইচ্ছেও ছিল না। আমি একজন শিক্ষক, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কোনো মতেই মানায় না। কৃষ্ণা আমাকে প্রকৃত ভালোবাসে, আর কালকের পর থেকে আমিও কৃষ্ণাকে ভালোবাসি। তাছাড়া কৃষ্ণার বাবার প্রচুর টাকা রয়েছে, জমি জামা আছে, সেলুন আছে, বিয়ের পর সব তো কৃষ্ণাই পাবে, ও দিদি কিচ্ছু নেবে না, দাবিও করবে না। আর এখানে আমার স্থায়ী একটা বসতি হয়ে গেল। পশ্চিম মেদিনীপুরে বাবা মাকে রেখে এখানে থাকতে এমনিতেই ভাড়া ঘর করে কষ্ট হতো, এখন সবটা যেন হাতের মুঠোয় পেয়ে গিয়েছি, তখন ইচ্ছে করে তার পা দিয়ে ঠেলতে পারি না। তাছাড়া তোমার তো আর একা সন্তান নাও তুমি, তোমার বাবার 3-3টে ছেলে রয়েছে, রাজনীতি যাবতীয় কিছু তো তারাই পাবে। তুমি তো জাস্ট ভালো রেজাল্ট করে এখানে কোনো এনআরআই পাত্রের সঙ্গে বিয়ে করতে পারলেই বাঁচো। স্যার এগুলো আপনি কি বলছেন? যদি আমার বাবা জানতে পারে, আপনার গর্দান নেবে। কেউ কিছু নিতে পারবে না, কিচ্ছু নিতে পারবে না। ভুলে যেও না, সাধারণ মানুষের ক্ষমতাও খুব একটা কিন্তু কম নয়, তাদের জন্যই তোমাদের মতো লোকরা সমাজে বেঁচে আছে। স্যার আপনি এমন করে কেন বলছেন? সেই দিনও তো এসে আমি আপনাকে কিস করে গেলাম, আপনার সঙ্গে এক বিছানায়। বলে কান্না শুরু করে দিয়েছে নীলা। অজয় রক্তবর্ণ চক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে নীলার দিকে। বাপন বলে, অজয় তোকে বলেছিলাম না ওর সঙ্গে ওর সম্পর্ক আছে? সেটাই তো এখন দেখছি। অজয় উঠে যায় এবং নীলার গালে ঠাস করে একটা চড় মারে। বিশ্বাসঘাতিনী, তো লজ্জা করলো না আমাকে এইভাবে ঠকাতে? অজয় শোনো শোনো, বললেন রুদ্রনীল, আরও ঘটনা আছে। তোমার রেজাল্ট যাতে খারাপ হয় সেজন্য এসেছে। আর বাই দ্য ওয়ে, তুমি জানো কি নীলার বাবাই তোমার বাবার আসল খুনি? কি? হ্যাঁ, আমিও জানতাম না, নীলা নিজের মুখে স্বীকার করেছে আমার কাছে। জমি সংক্রান্ত কিসব কেস নিয়ে তোমার বাবা নাকি একটা হাসপাতাল তৈরি করতে চেয়েছিল, যা কাজ করতো তাই দিয়ে উনি প্রচুর টাকা অর্থ সঞ্চয় করেছিল, আর স্থানীয় এলাকার মানুষের কাছ থেকেও সাহায্য নিয়ে সেই হাসপাতালের কথাই নীলার বাবার কাছে গিয়ে বলে। আর উন্নয়নের কাজ করলে তো মানুষের ওপর একটা প্রভাব পড়বে, প্লাস পয়েন্ট পড়বে, তার জন্যে তোমার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল নীলার বাবা। অজয় অবাক হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে, কি করবে বুঝতে পারে না। রুদ্রনীল বলে চলে, আমাকে ফাঁসালো তো, ওর বাবাকে নিয়ে এলো ফার্স্ট ইয়ারের রেজাল্ট আউটের পর, এসে আমাকে স্পষ্ট করে বলে দিল যাবতীয় এক্সট্রা নোটসপত্রগুলো যেন আমি তোমাকে না দিই, সবটা যেন আমি দিই নীলাকে, যাতে ও তোমার সঙ্গে সমানে টেক্কা দিতে পারে, এবং তোমার জায়গায় নীলা যেন পরবর্তীকালে কলেজের টপার হয়। আর আপনিও দিয়ে দিলেন? কি করব বলো, কি আর করব, একা মানুষ থাকি, তাছাড়া নীলা আসে ওর সুন্দর শরীরটার ওপর আকৃষ্ট হয়ে। ছি স্যার, আপনি স্যার নামের কলঙ্ক। আপনার মতো ট্যালেন্টেড মানুষ সত্যিই দেখিনি। আপনি সব দিক থেকে বুদ্ধিমান, যেমন পড়াশোনার দিক থেকে তেমন নিজের বিচার বুদ্ধির দিক থেকেও। আমাকে সব বলে কি হবে অজয়? আমি জানতাম তুমি নীলাকে পছন্দ করো, কিন্তু যে ফুল নিজে এসে ভ্রমণের কাছে নিজেকে উজাড় করে দেয় সে তো লুটে খাবেই তার মধুটা। নীলা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। বাপন বলে, এই ওকে আটকাবি না? না, ওকে আটকাবো না। ওর সঙ্গে আমার দেখা হবে ওর সঙ্গে রেজাল্টে। ওর বাবা আমার বাবাকে মরার জন্য প্রলুব্ধ করেছিল, তো এমনভাবে রুখে দাঁড়াবো না এবার জীবনে। দেখিস আমি কি করতে পারি। এতক্ষণে কৃষ্ণা কেঁদে ফেলে। ওর ত্যাগ সত্যিই স্বীকৃতিমূলক। স্যারের সাথে গোপনাঙ্গের সম্পর্ক স্থাপিত করেছিল নীলা,
অজয়কে নষ্ট করার জন্য। সেই স্যারকেই তুরুপের তাস বানিয়ে নিজেকে বাজিমাত করতে পেরেছে কৃষ্ণা। কৃষ্ণা চল। না, আমি এখন যাব না অজয়। কেন যাবি না? আমি তো সবটা বুঝতে পারলাম। তোকে শুধু শুধু আমি দোষারোপ করেছিলাম। আমায় ক্ষমা করে দে প্লিজ, আমায় ক্ষমা করে দে। আবার তাকায় কৃষ্ণা অজয়ের দিকে। এই মুহূর্তেও অজয় কৃষ্ণার হাত দুটো ধরে রেখেছে। বাপন অজয়ের পিঠ চাপড়ে বলে, চল, ও পরে আসবে ক্ষণ। কৃষ্ণা যে এই মুহূর্তে কি করতে চলেছে সেটা বাপন খুব ভালো করেই জানতো, কারণ এখানে আসার ঘণ্টাখানেক আগে ফোনে সবটাই জানিয়েছিল কৃষ্ণা বাপনকে। আর বাপন ওকে সাহায্য করবে বলে আজকে বিশেষ করে তাড়াতাড়ি পড়তে এসেছিল। আমি কৃষ্ণাকে না নিয়ে যাবো না স্যার, ও আমার সঙ্গে যাক। আর এসব কি ভালোবাসা খেলা করছেন? কৃষ্ণা আমার বেস্টি, ওকে আমি পছন্দ করি। অজয়, তুমি একটু আগে বললে নীলাকে তুমি ভালোবাসতে, আর এখন ভালোবাসা ছাড়ো। কৃষ্ণা এখন আমার হবু স্ত্রী, ওকে আমি অর্ধাঙ্গিনী করবই করব। আর তুমি মন দিয়ে পড়াশোনা করো। এই যাবতীয় নোটসগুলো সব কিছু সহায়তা তোমাকে করেছে কৃষ্ণা এগুলো পেতে। ও বললো বলেই তো আমি দিলাম। আর নীলাও যে কতটা খারাপ সেটা ওই তো আমাকে কালকে বলল। তারপর থেকেই তো। অজয়ের মুখটা ছোট্ট হয়ে যায়। ওর জীবনে কৃষ্ণার ভূমিকা অনেকটা। বাপন অজয়ের কানের কাছে মুখ নিয়ে বলল, নীলা নয়, কৃষ্ণা তোকে সব থেকে বেশি ভালোবাসত। তুই একটু রিয়েলাইজ করতে পারিসনি অজয় কোনো দিন? তোকে কলেজে দেখার প্রথম দিন থেকে কৃষ্ণা তোকে পরিবর্তন করলো, তোর পোশাকে পরিবর্তন আনলো, ভালো একটা স্যারের সন্ধান দিল। এমনকি কলেজে গিয়ে যখন তুই ক্যান্টিনে বসে না খেয়ে থাকতি ও তোকে খাওয়াতো। এত কিছুর পরও ওর ভালোবাসা তোর চোখে পড়লো না। তুই ওকে বেস্টি বানিয়ে রাখলি আর ভালোবাসলি একটা অন্যরকম মানুষকে, যে তোর ধাতেরই নয়। জানিস, কলেজের সামনে পামেলা আর তিয়াশা যেই কথাটা জিজ্ঞেস করেছিল নীলাকে, সেটা একদম সত্যি। কৃষ্ণা নিজে নীলাকে জিজ্ঞেস করেছিল ও তোর মাকে দেখতে যাবে কিনা। নীলা বলেছিল ওই বস্তি এলাকায় নাকি ওর বাইক গেলে ওর বাবা ওকে মেরে ফেলবে। কি বলছিস তুই বাপন? এগুলো তোর তো আমাকে আগে বলা উচিত ছিল। না রে ভাই, বললেও তুই বিশ্বাস করতি না, কারণ তখন তুই ভালোবাসার মোহে আটকেছিলি। এখন তুই যেহেতু নিজের চোখে সব কিছু দেখেছিস এবং শুনেছিস, তাই তুই বুঝতে পারলি। তোর এখন যা, বলে কৃষ্ণা। এখন যা। কৃষ্ণা, তুই বুঝতে পারছিস না। স্যার ওকে ছেড়ে দিন, ওকে আমরা নিয়ে যাই। ও আপনাকে ভালোবাসে না স্যার, ও আমার জন্য সবটা করেছে। জানি, সব জানি, ইভেন এটাও জানি সবটা ওরই মাথা থেকে বেরিয়েছে। ও প্রথম থেকেই তোমায় পছন্দ করতো, তোমাদের কথাতে এখন বুঝতে পারলাম। কিন্তু কি করা যাবে অজয়, আমি তো অত ভালো মনের মানুষ নই। আমার তো চাই, আর যেটা আমার চাই সেটা আমি ছিনিয়ে ছাড়ি। ওদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন রুদ্রনীল। দরজাটাকে ঠাস করে বন্ধ করে দিলেন। আর দরজাটা বন্ধ হতে হতেই অজয় দেখতে পেল কৃষ্ণার কালো বরণ সুন্দর মুখশ্রীটা। তখনও কৃষ্ণা টপ টপ করে চোখের জল ফেলে কেঁদেই চলেছে। ঘটনার বহু বছর পর অজয় বিরাট নাম করেছে। সে শহরের নামজাদা একজন বিজনেসম্যান। বাবার রেখে যাওয়া সেই হাসপাতালের কাজ সেটাও কমপ্লিট হয়েছে। মাকে নিয়ে অজয় এখন বিরাট বড় ঘরে বসবাস করে, যার বেডরুমের সংখ্যাই 4 থেকে 5টা, এবং ওরা থাকে সব থেকে ওপর তলায়। নিচের ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। শহরের অনেকগুলো ফ্ল্যাট নিজের নামে তৈরি করেছে অজয়। সেই দিন গাড়ি নিয়ে মাকে বেরিয়েছিল ঘুরতে। হঠাৎ যেতে যেতেই পার্কে রুদ্র স্যারের সঙ্গে দেখা। স্যার কেমন আছেন? আরে অজয় যে, টপ করার পর থেকে তো আর কোনো খোঁজ খবর নেই। কেমন আছো এখন? ভালো আছি স্যার। বিজনেস কেমন চলছে? খুব ভালো। তোমাকে তো এখন প্রায় দিনই দেখি পত্রিকায় ছেপেছে তোমার ছবিটা। অজয়ের চোখটা রুদ্র স্যারের এদিকে ওদিকে। ওনার কোলে একটা ছোট্ট বাচ্চাকে ধরা, তার গায়ের রংটাও কৃষ্ণার মতোই কালো। অজয় ভাবে বোধহয় কৃষ্ণার সন্তান হয়েছে। যাক, জীবনে তো কৃষ্ণার মতো ভালো বেস্টিকে আর নিজের সঙ্গিনী করা হলো না। অজয় হয়তো সেই যোগ্যতা অর্জনও করে না। কৃষ্ণার ভালোবাসার কাছে অজয়ের ভালোবাসা ঠুনকো। তবুও না জিজ্ঞেস করতে কথাটা যেন মুখ ফসকেই বেরিয়ে গেল। স্যার, কৃষ্ণা কেমন আছে? কৃষ্ণা? কে কৃষ্ণা? স্যার, কৃষ্ণা আমাদের। ও কৃষ্ণা, সে কেমন আছে কি করে বলবো? বর্ণালী এদিকে এসো।
পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী বর্ণালী রায়, আর এই যে আমার ছোট্ট ছেলে। বুঝেছ, বিয়ে করেছি বছর 2 হয়েছে, আর এখন তো ওই কলেজে নেই, এসেছি এখানে ঘুরতে বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি। জামাই ষষ্ঠী না আজকে। স্যার, তাহলে কৃষ্ণা? সে কি করে বলবো? সেই রাতের পরে কৃষ্ণা আমার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে। আমি দরজা বন্ধ করে দেওয়ার পর ও মানে বর্ণালী ছেলেকে নিয়ে চলেছে আইসক্রিম ওয়ালার কাছে, আর সেই মুহূর্তে কথাগুলো কিভাবে যেন বিবেকহীন পুরুষের মতো বলে চলেছে রুদ্রনীল। তাছাড়া তারপর থেকে আমি আর ওর খোঁজ খবর জানি না। এরপরে তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, তোমরাও আমার কাছে আসা বন্ধ করে দিলে, অন্য স্যারকে খোঁজ খবর করলে। যাই হোক, ভালোভাবেই উতরালে। নীলারও নাকি বিয়ে হয়ে গিয়েছে, অনেক বছর হয়েছে, সে আর কলেজ কমপ্লিটই করতে পারেনি। আর বাদবাকিদের খবর আমি বলতে পারবো না। স্যার, আপনি এতটা নৃশংস কি করে হলেন? দেখো অজয়, পুরনো কাসন্দি ঘেটে গন্ধ বের করে লাভ নেই। যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তুমি তোমার পৃথিবীতে থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। এই বর্ণালী, বলে রুদ্রনীল কথার পাত্তা না দিয়ে এগিয়ে চললেন তার স্ত্রীর কাছে। অজয়ের চোখ দুটো তখন শূন্য দিগন্তের দিকে। কোথায় খুঁজে পাবে সে কৃষ্ণাকে? সব কিছু ছেড়ে কি কৃষ্ণা সত্যি সত্যিই হারিয়ে গেল? আরে, ভালোবাসার প্রকৃত অর্থ তাহলে ত্যাগই থাকলো? কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।